আজ প্রায় দুদিন পর অনলাইনে আসছি, আর এসে দেখি পুরো স্যাকা খাওয়ার ছড়াছড়ি। ফেসবুকে ঢুকে দেখি আজকে আমার মন ভালো নেই। ইউটিউব শর্টসে দেখি আজকে আমার মন ভালো নেই। আর টিকটকের কথা তো বাদই দিলাম। কেন বাদ দিলাম সেটা সবাই জানেন। কোনো কথা ভাইরাল হওয়ার মাধ্যমেই এই টিকটক। ধুর, আজকে সবাই প্রেমে একসাথে জোট বেঁধে ছ্যাঁকা খাইছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। কারোরই দেখে মন ভালো নেই। এদের স্ট্যাটাস দেখে আমার মনটাও খারাপ হয়ে গেল। মনে হচ্ছে মন ভালো করার ওষুধ খেতে হবে, তাই চলে এলাম আমার মনের ওষুধের দোকানে, মানে আমার জানু নীলার কাছে। আরে দাঁড়ান ভাইরা, আগে আমার পরিচয়টা তো দিতে দেন। আমি হলাম তানভীর আহমেদ, বাবা মায়ের একমাত্র সন্তান। এইবার এইচএসসি দিয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আর আমার মন ভালো করার ওষুধ হলো নীলা, আমার ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড। আমরা দুজন সেম ইয়ারের স্টুডেন্ট। নীলা মেয়েটা আমায় অসম্ভব ভালোবাসে। দেখতে হবে না গার্লফ্রেন্ডটা কার? থাক, অনেক বলছি, এবার চলুন গল্পে ফিরি। এই জানো, একটু এদিকে আসো তো। কি হয়েছে বাবু, কিছু বলবা? আজ আমার মনটা না খুব খারাপ। কেন, কি হয়েছে? আন্টি কি তোমারে বকছে নাকি বন্ধুরা খুব প্যারা দিচ্ছে? জান, এসবের কিছুই না। এই বাবু, তোমার কি শরীর খারাপ? নীলা খুব উত্তেজিত হয়ে কথাটা বলল। এই, তুমি এসব ছেড়ে কাছে আসো তো। না জেনে কী সব বলো। কথাটা একটু রেগেই বলছি। এই, তুমি এত রাগ করছো কেন? তারপর নীলা আমার কাছে আসলো। আমি ডান হাতটা নীলার কোমরে রেখে ওকে খুব কাছে টেনে নিলাম। তানভীর, এসব কি করছো? ছাড়ো, আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। আরে আমি জানি আমাদের এখনো বিয়ে হয়নি, তাতে কি? তাহলে তুমি এমন করছো কেন? আমি আবার কি করলাম? আমি তো ওষুধ খেতে আসছি। তো আমায় ছেড়ে ফার্মেসিতে চলো। আমি কি কোনো ঔষধ নাকি? মন রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে নাকি? নীলা খুব অবাক হয়ে বলল। মন রোগ মানে কি সব বলছো? হ্যাঁ, এখন আমার মন খারাপ, আর আমার মন খারাপের ওষুধ তো তুমি। হ্যাঁ, তাও ঠিক। তাহলে কথা না বাড়িয়ে ওষুধটা দাও। এই বলে নীলাকে খুব কাছে টেনে ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাচ্ছি। এই জানো, শোনো না। হ্যাঁ বাবু, বলো। বলছিলাম কি, সব জায়গায় দেখছি ব্রেকআপের ছড়াছড়ি। তো চলো না আমরা বিয়ে করে নেই। এই, তোমার কি হয়েছে বলো তো? সেই কখন থেকে কি সব বলে যাচ্ছ? নীলা, তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে চাও? হ্যাঁ বাবু, খুব খুব চাই। তাহলে চলো, আজই আমরা বিয়ে করব। প্লিজ তানভীর, এমন করো না। আমি তোমার কথা আপুকে বলছি। আপু আমাদের বিয়েতে রাজি আছেন, কিন্তু আঙ্কেল রাজি হয়েছেন, এটা তো খুশির খবর। জান, এখানে আবার কিন্তু কিসের বলো তো? কিন্তু আপু বলেছেন আগে অনার্স শেষ করে তারপর বিয়ে করতে। কিন্তু এর মধ্যে যদি আমাদের ব্রেকআপ হয়ে যায় তখন কি হবে? এবার নীলা রেগে বলল। এই, তোমার আমাকে ছেড়ে যাওয়ার মতলব নেই তো? যদি সেরকম কিছু করতে চাইছো তাহলে একদম কাঁচা চিবিয়ে খাবো বলে দিচ্ছি। আরে কি বলো? আমি কেন তোমাকে ছেড়ে যেতে যাব? আমি কি প্লেবয় নাকি একজনকে ছেড়ে আরেকজনকে ধরবো? আমি জীবনে শুধু তোমাকেই ভালোবেসেছি, আর সারা জীবন তোমাকেই পাশে চাই। তাহলে এসব বলো কেন? তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে খুব ভালোবাসি। কোনো দিন ছেড়ে যেতে চাই না, যদিও সবটাই আল্লাহ অধীনস্থ। আচ্ছা, আমি আর এসব বলবো না। এখন চলো, আজ তোমাকে ফুচকা খাওয়াবো। সত্যি? হ্যাঁ বাবু, সত্যি। তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি বাইক নিয়ে আসছি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে ডিয়ার বেবি, জাস্ট ওয়েট। এই বলে নীলাকে রেখে বাইক আনতে গেলাম। বাইক নিয়ে এসে দেখি বিপ্লব আর ওর বন্ধুরা নীলাকে টিচ করছে। আমার সারা শরীর রাগে কাঁপছে। বাইকটা তাড়াতাড়ি সাইড করে দৌড়ে নীলার কাছে চলে আসলাম। বিপ্লব নীলাকে বলছে। বেবি, তোমার বয়ফ্রেন্ড কোথায়? ওরে তো আশেপাশে কোথাও দেখছি না। জানো তো, ওই শালার জন্য তোমাকে একটুও আদর করতে পারি না। আমি নীলার সামনে দাঁড়িয়ে বললাম, এই নে, তোর দুলাভাই চলে আসছি। এবার শালাবাবু কি বলবি বল? ভাবির সাথে কাকে আদর করার কথা চলছে? শালা, তোর জন্য কি ভাবির সাথে একটু ফ্লার্টও করতে পারবো না?
দেখছিস নীলা ভাবি আমাদের দেখে ভয় পাচ্ছে। দিলি তো সবটা ভেস্তে। তোরা আমার বউকে ভয় দেখাবি আর আমি বসে বসে সিনেমা দেখব? হ্যাঁ তাই দেখবি। শালা যায় তাহলে, পরে আবার দেখা হবে। ভাবি ওরে ইচ্ছা মতন ধুলাই করবেন, শুধু লং টাইমে এন্টি মারবেন। এই বলে বিপ্লবরা চলে গেল। ওরা যেতেই নীলা আমার হাত ধরে বলল, এই বাবু, ওরা কারা ছিল আর আমার সাথে কিসের ফ্ল্যাট করছিল বললো? ওরা আমার কলেজ ফ্রেন্ড, তোমাকে ভয় পাইয়ে দিয়ে খুব মজা নিচ্ছিল। আমি এসে পড়ায় ওদের সব পরিকল্পনা ভেস্তে চলে গেছে। এই জানো, ওদের দেখে সত্যিই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তাই তো আমি দাঁড়িয়ে না থেকে তোমার সামনে এসে দাঁড়ালাম। এবার চলো ফুচকা খেতে যাই। নীলা মুচকি হেসে বলল। হ্যাঁ চলো। তারপর নীলাকে নিয়ে ফুচকার সমাহার এর দোকানে আসলাম। এই দোকানে ফুচকা খেতে খুব ভালো। নীলা কখনো ফুচকা খেলে এখান থেকেই খায়। আমি আর নীলা গিয়ে শেষের দিকে টেবিলটায় বসলাম। তারপর দোকানদার চাচাকে বললাম 2 প্লেট ফুচকা দিতে। কিছুক্ষণ পর চাচার টেবিলে ফুচকা দিয়ে গেলেন। 2 প্লেট আনার কারণ হচ্ছে আমি ফুচকা না খেলে নীলাও কিছুতেই মুখে দিবে না। প্রত্যেকবার আমাকে নিজ হাতে ফুচকা খাইয়ে দিবে, কিন্তু নীলা ফুচকাই অনেক ঝাল খায়, তাই আমার প্লেটে ফুচকাগুলোতে কম ঝাল দিতে বলি। ফুচকা খাওয়া শেষে নীলাকে তার বাসায় পৌঁছে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পর জুমার নামাজের আজান হলে গোসল করে মসজিদে এসে নামাজ পড়ে নিলাম। পরের দিন সকালে আজ প্রথম নীলাকে সাথে নিয়ে বাইকে করে কলেজে আসলাম। কলেজ গেটের কাছে আসতেই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ওহ, আপনাদের বলা হয়নি, নীলা হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে, তাই স্যারের ভয়ে সবাই নীলার থেকে দূরে দূরে থাকে। কিন্তু আজ হঠাৎ আমাকে নীলার সাথে দেখে সবাই অবাক হয়ে এভাবে তাকিয়ে আছে, কারণ আমাদের বন্ধুরা ছাড়া কেউই জানে না নীলা আমার গার্লফ্রেন্ড। বাইক পার্ক করে দুজনে একসাথে ক্লাসে ঢুকলাম। ক্লাসের সবাই সেমভাবে আমাদেরকে দেখছে। আমি বন্ধুদের সাথে পেছনের সিটে গিয়ে বসলাম। তারপর আমাদের ক্লাসে প্রিন্সিপাল স্যার মানে নীলার আব্বু আসলেন। কিন্তু এখন তো রাশেদ স্যারের ক্লাস। প্রিন্সিপাল স্যার বললেন রাশেদ স্যার কিছুদিনের জন্য ছুটিতে আছেন, তাই ওনার ইংরেজি বিষয়ের ক্লাসটা এই কয়দিন উনিই নেবেন। ক্লাস শেষে নীলা আর আমি একসাথেই বাসায় ফিরলাম। এভাবে বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো, কিন্তু হঠাৎ একদিন নীলা আমার হাতে কিছু ছবি ধরিয়ে দিল। তার চোখে মুখে রাগের ছাপ। আমি কিছু না বলে ছবিগুলোর দিকে তাকালাম। তারপর যা দেখলাম তাতে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। আমি একটা মেয়ের ঠোঁটে লিপ কিস করছি, কিন্তু নীলা ছাড়া আমি তো কোনো মেয়ের সাথে কথাই বলি না। তাহলে লিপ কিস করলাম কখন? নীলা, তুমি কি এই ছবিগুলোকে বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই করি। ছি, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে। নীলা, বিশ্বাস করো, এটা আমি না, নিশ্চয়ই কেউ ছবিটা এডিট করে দিছে। চুপ করে থাকো তুমি। তোমার ভালোবাসা নিয়ে আমার কাছে কখনো আসবে না। এই বলে নীলা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। তো এখন আমি কি করব? ফেসবুকে স্ট্যাটাস দিব আজকে আমার মন ভালো নেই? বুক ভরা কষ্ট নিয়ে বাইকে মুখ গুজে কাঁদছি। এমন সময় কেউ এসে পিঠে হাত রাখাই ঘুরে বসলাম। তাকিয়ে দেখি বন্ধু বিপ্লব। ওই শালা, এভাবে পড়ে পড়ে কাঁদছিস কেন? এই নে দেখ। তারপর নীলার দেওয়া ছবিগুলো বিপ্লবের হাতে ধরিয়ে দিলাম। ও কিছুক্ষণ ছবিগুলো ভালো করে দেখে বলল, আরে শালা, তুই যে সেদিন নীলা ভাবির লিপ কিস করছিলি না, এইটা তারই পিক। আমি সিজানের মোবাইল দিয়ে তুলে রাখছি। পরে তোরে ব্ল্যাকমেল করে পার্টি দিতাম, কিন্তু ছবিটা তোরে কে দিছে? কি বলিস? এটা আমার আর নীলার পিক? অবাক হয়ে কথাটা বলেই বিপ্লবের হাত থেকে ছবিটা নিয়ে নিলাম। তারপর ভালোভাবে তাকিয়ে দেখি সত্যি মেয়েটা নীলা। ছবিটা ওরা অনেক দূর থেকে তুলেছিল, তাই নীলার ফেস ক্লিয়ার হয়নি। ছবিটা হাতে নিয়েই দৌড় দিলাম। ওই শালা, তোর বাইক নিয়ে যা। যা, আজকের জন্য বাইক তোর, রাতে এসে দিয়ে যাস। এই বলে আরও জোরে দৌড় দিলাম। নীলা বাসায় চলে যাওয়ার আগেই ওকে সব সত্যিটা জানাতে হবে, না হলে প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমাকে তার মেয়ের ধারে কাছে ঘেঁষতে দেবে না। নীলা যেই ওদের বাসায় ঢুকতে যাবে তার আগেই ওর হাতটা শক্ত করে টেনে ধরলাম। হাত ছাড়ো। না, ছাড়বো না। আজ ছাড়লে আর কখনো এই হাতটা ধরার সুযোগ পাবো না। প্রিন্সিপাল স্যার অন্য ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দিবেন। তাতে তোমার কি?
আমি আব্বুকে বলবো যত দ্রুত সম্ভব আমার বিয়ে দিয়ে দিতে। প্লিজ বাবু, এমন করো না। আগে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগটা তো দাও প্লিজ। এই বলে নীলাকে নিয়ে ওদের বাড়ি থেকে একটু দূরে সরে আসলাম। কি বলবে তাড়াতাড়ি বলো। তোমার সাথে থাকতে আমার একটুও ভালো লাগছে না, জাস্ট অসহ্য লাগছে। নীলা প্লিজ যান, এই ছবিগুলো একবার ভালো করে তাকিয়ে দেখো। এই ছবিটা সেই দিন যখন তোমাকে কিস করেছিলাম, তখন বিপ্লব তুলেছিল। আমাকে ব্ল্যাকমেল করে পার্টি দেবে সেই জন্য। প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলি না। নীলা আমার কথাগুলো শুনে ছবিগুলো দেখে মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিল। আমি তার এমন কাজে খুবই অবাক হচ্ছি। এখনই বলল আমাকে তার অসহ্য লাগে, আর এখন এসে চুমু খাচ্ছে। আমার এমন ভাবনায় ছেদ ঘটিয়ে নীলা বলল, কি ভাবছো? আমি আগে থেকেই জানতাম এই পিকটা আমাদের। তোমার বন্ধু সিজান কাল আমাকে এই পিকটা দিয়ে বলেছিল এটাই আমার গিফট। খুব অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? সব জানতে? তাহলে শুধু শুধু আমার সাথে এমন করলে কেন? নীলা আমার মুখের কাছে মুখ নিয়ে বলল, দেখছিলাম আমার বাবুটাকে, আমি তাকে ভুল বুঝেছি শুনে কেমন রিয়্যাক্ট করে। দেখলাম সে বাচ্চাদের মতো রাস্তায় বসে বাইকে মুখ ফুলিয়ে কাঁদছিল। নীলা মুচকি হেসে শেষের কথাগুলো বলল। নীলার কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল। তার জন্য আমি শুধু শুধুই এতটা কষ্ট পেলাম, কিন্তু তার মুখের ওই নিষ্পাপ হাসির কাছে আমার রাগ হার মেনে ভালোবাসায় পরিণত হলো। আমি দুহাতে তার কোমর জড়িয়ে ধরে তাকে বললাম, নীলা বলছি, স্যারকে বলো আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিক। এভাবে আর কতদিন প্রেম করে বেড়াবো? এই আমি মেয়ে হয়ে আব্বুকে আমাদের বিয়ের কথা কিভাবে বলবো? কেন তুমি তোমার আব্বুকে দিয়ে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাও, দেখো আব্বু ঠিক রাজি হয়ে যাবে। হ্যাঁ, আজই আব্বুকে বলতে হবে। আমি তাহলে গিয়ে আব্বুকে বলি, তুমি এখন বাসায় চলে যাও। হুম। বাসায় এসে আব্বুকে বললাম, আব্বু, নীলাহিনা তোমার পোলা একটি অচল পয়সার মতো, তাই বলছি আমাদের বিয়েটা দিয়েই দাও। ওই, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারিনি। সোজাসুজি বল, কি বলতে চাস? না মানে আব্বু, বলছিলাম কি, আমি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে নীলাকে খুব পছন্দ করি। আমি ওকে বিয়ে করতে চাই। তাই তুমি যদি স্যারের কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাও তাহলে স্যার রাজি হয়ে যাবেন। কিন্তু মেয়েটা যদি তোকে বিয়ে করতে রাজি না হয়, তখন কি করবি? আব্বু, নীলা তোমার ছেলের অনলি ওয়ান গার্লফ্রেন্ড, তাই রাজি না হওয়ার কোনো চান্সই নেই। আব্বু কিছুটা রেগে গিয়ে বলল, হারামি বাচ্চা প্রেম করে আবার বাপের সামনে দাঁত বের করে হাসছিস? তোর লজ্জা শরম বলতে কিছুই বাকি নেই দেখছি। আব্বু, তুমি আমার বন্ধুর মতো, বন্ধুর সামনে লজ্জা থাকার কোনো চান্সই নেই। চুপ কর বেয়াদব, যা রেডি হয়ে গাড়ি বের কর। প্রেম যখন করে ফেলছিস তখন তো যেতেই হবে। তাই বলে আর মেয়ে পেলি না, সোজা কলেজের প্রিন্সিপালের মেয়েই বিয়ে করতে হবে? জি আব্বু, আমার ন্যাংটাকালের স্বপ্ন কলেজের প্রিন্সিপাল স্যারকে শ্বশুর আব্বু বলে ডাকবো। চুপ করে রেডি হয়ে আয়। ওকে মাই ডিয়ার ফাদার, জাস্ট ওয়েট, অনলি 10 মিনিটস। রুমে এসে নীলার গিফট করা ফুল হাতা শার্ট আর ঘড়ি পরে নীলার ফোনে কল দিলাম। হ্যালো বাবু, কি করছো? তোমাদের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। স্যার কি বাসায় আছেন? আব্বু এখন ঘুমাচ্ছেন। ওকে বাবু, আমি তোমার হবু শ্বশুর আব্বুকে নিয়ে এক্ষুনি আসছি। তুমি শাড়ি পরে সেই সাথে হালকা মেকআপ করে সেজে থাকো, ঠিক আছে? আচ্ছা তুমি আসো, আমি আব্বু রেডি হচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তারপর আব্বুকে নিয়ে স্যারের বাসায় আসলাম। নীলা আমার কথা মতো সেজেছে, ওকে খুব সুন্দর লাগছে। আব্বুর নীলাকে দেখে পছন্দ হয়েছে, তাই আমাদের বিয়ের কথাটা স্যারকে বলতেই স্যারও রাজি হয়ে গেলেন। বিয়ের ডেট পড়ল 15 দিন পর। স্যার এলাকার একজন সম্মানিত ব্যক্তি, তাই তিনি মেয়ের বিয়ে চাইলেই দিতে পারেন না। এছাড়া তার অনেক আত্মীয় রয়েছেন, তাই স্যার নীলার বিয়েটা ধুমধাম করে দিতে চান। 10 দিন পর আজ কলেজে যেতে ভালো লাগছিল না, তাই বন্ধুদের সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় নীলা বলল, কলেজে নাকি খুব বড়সড় ঝামেলা হয়েছে। কথা বলার সময় নীলা খুব ভয় পেয়েছিল। আমি সব বন্ধুদের সাথে নিয়ে কলেজের দিকে এগোচ্ছি। এমন সময় নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। নীলা,
তুমি এভাবে দৌড়ে আসলে কেন? কি হয়েছে আমাকে বলো। তানভীর, আমাদের সিনিয়র কিছু ছেলে সাফিয়াকে জোর করে কলেজের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করতে চেয়েছিল। আমরা সাফিয়াকে কোথাও খুঁজে না পেয়ে কলেজের পেছনে যেয়ে দেখি ওরা সাফিয়াকে বেঁধে রেখেছে। আমি এই বিষয়টি আব্বুকে জানালে আব্বু ওদের পুলিশে দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরই ওরা বাইরে থেকে কিছু বকাটে ছেলেদের নিয়ে আব্বুকে মারতে আসছে। প্লিজ, আব্বুকে ওরা মেরে ফেলবে, তুমি কিছু একটা করো। কিন্তু ওরা জেল থেকে বের হলো কিভাবে? ওদের মধ্যে একজন এমপির ছেলে। এমপি নিজের ক্ষমতার অপব্যবহার করে এদের বের করেছে। নীলা, তুমি সাবধানে বাসায় চলে যাও, আমরা এদিকটা দেখছি। সিজান, তুই নীলাকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়, আর তোর মেজর মামাকে এক্ষুনি আসতে বল। তারপর নীলা সিজানের সাথে বাসায় চলে গেল। আমি কিছু বড় ভাইদের ফোন দিয়ে আসতে বললাম। তারপর কলেজে এসে দেখি রনি প্রিন্সিপাল স্যার মানে নীলার আব্বুকে দড়ি দিয়ে বেঁধে রাখছে। শুরু হয়ে গেল কলেজ যুদ্ধ। কিছুক্ষণের মধ্যেই সিজানের মামা মেজর শামীম তার ফোর্স নিয়ে চলে আসলেন। পুলিশ এমপির ভয়ে কিছুই করতে পারবে না, তাই আর্মি এনে এদের সবাইকে ধরিয়ে দিলাম। বিয়ের দিন বাসরাতে। ওই তানভীর, আমি আইসক্রিম খাবো। কি বলো? এখন আইসক্রিম কোথায় পাবো? আমি জানি না, আমার এখন আইসক্রিম চাই। নীলা, তুমি কি বাচ্চা নাকি? এই চাও না, আইসক্রিম নিয়ে আসো। 2 মিনিট পর। এই নাও তোমার আইসক্রিম। কিন্তু তুমি এত রাতে এগুলো কোথায় পেলে? আমাদের ফ্রিজে আব্বু আম্মুর জন্য কিনে এনেছিল, আমি সেটা নিয়ে আসছি। তুমি চুরির আইসক্রিম আমাকে দিচ্ছ? নীলা, আমার কিন্তু এবার তোমার ওপর খুব রাগ হচ্ছে। কই বাসরাতে বউকে একটু আদর করব, সেটা না করে আইসক্রিম চুরি করতে হচ্ছে। আচ্ছা, সরি। নীলার আইসক্রিম খাওয়া শেষ হলে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে লাগলাম, যার ফলে আমাদের দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তারপর নীলাকে আমার দিকে ফিরিয়ে কোলে বসিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। তারপর নীলাকে বিছানায় শুইয়ে ওর সারা মুখে চুমু এঁকে দিলাম। তারপর বাকিটা ইতিহাস। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।